আপনি তো দেখি চরম খাইস্টা। আরাফ ভ্রু কুঁচকে তাকালো। আতকিয়া জাহান কোমরে হাত রেখে বললেন, বেশি বলছিস তুই রুহু। রুহানি মুখ ছোট করে বলল, উনি তেলাপোকা ধরে হাত ধুয়ে আসেনি, এখন আবার বই ধরবে? ইস, আমি এরপর আর ওই বই ধরবো না, তখন ফেল করলে তোমার দোষ। এবার আরাফ উঠে পাশের বেসিনে গিয়ে হাত ধুয়ে নিল। আতকিয়া জাহান শুকনো মুখে বললেন, কিছু মনে করো না বাবা। আরাফ ক্ষীণ কণ্ঠে বলল, না আন্টি, সমস্যা নেই। এখনও ওর মধ্যে ম্যাচুরিটি আসেনি। কিছু কিছু মানুষের দেরিতে ম্যাচুরিটি আসে। আতকিয়া জাহান চলে যেতেই রুহানি আরাফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। আরাফ তার চাহনি দেখে বলল, এভাবে কি দেখছো? আপনি এমন সাহসী কাজ করেছেন, তাই ভেবেছি আপনাকে সাবাস বলবো, বাহবা দেবো আপনাকে। কিন্তু আপনি বললেন আমি ইম্যাচিওর। তেলাপোকা দেখলে যেখানে আমার জান হাতে চলে আসে, সেখানে আমি মূর্তির মতো দাঁড়িয়ে থাকবো? আমাদের কলেজের বায়োলজি স্যার বলেছিল, কোনো কিছুতে ভয় পেলে হাইপোথ্যালামাসের সংকেত যায়, আর সেখান থেকে একটা রিয়াকশন আসে। আর যদি কেউ সেটা দেখতে না পারে, চাপটা সরাসরি মস্তিষ্কে গিয়ে পড়ে, তখন মানুষ স্ট্রোক করে। আমি স্ট্রোক করতে চাই না, তাই চেঁচামেচি করেছি। আরাফ রুহানির দিকে তাকিয়ে বলল, তুমি বায়োলজিতে টেনে টেনে পাশ করেছিলে না? রুহানি চোখ ছোট করে বলল, এটা জানি, তার মানে এই না যে সংজ্ঞা, কোষের সংজ্ঞা, কোন হাড্ডির নাম কি, কোন অঙ্গ দেখতে কেমন, কোনটা ভাইরাস কোনটা ব্যাকটেরিয়া, এসবও মনে রাখতে হবে। তুমি আসলে ইম্যাচিওর না, তুমি একটা প্রতিবন্ধী। রুহানি ঠোঁট ফুলিয়ে মাথার ওড়না টেনে দিল কপাল পর্যন্ত। কিভাবে অপমান করলো স্যারটা! এখন তো মুখটাও দেখাতে লজ্জা লাগছে তার। দুদিন পর হিমালয়ের মেসেজ এলো। লেখা ছিল, দুঃখিত, কিছু ব্যক্তিগত সমস্যার কারণে এতদিন অনলাইনে আসতে পারিনি। অরুণিকা হিমালয়ের মেসেজ দেখেই খুশিতে আত্মহারা। এই দুদিনে তার অস্থিরতার সাক্ষী সে একাই ছিল। সে উত্তরে লিখল, আমি তো ভেবেছি আমার প্রশ্নে আপনি বিব্রত হয়েছিলেন। না, মোটেও না। আপনার কিছুতেই আমি বিব্রত হই না। আপনি আমাকে নাজেহাল করলেও আমার আপত্তি নেই। অরুণিকা একগাল হাসল। হিমালয় লিখল, অসমাপ্ত লেখা কি আপনার ভালো লাগে না? লেখা বেশ ভালো হয়েছে, কিন্তু অনেক কষ্ট পেয়েছি। এমন বেদনাদায়ক লেখা পড়লে ঘুম আসে না, অস্থির লাগে। তাহলে তো নতুন লেখাটা আপনাকে দেওয়ার সাহস পাবো না। অরুণিকা ব্যস্ত হয়ে লিখল, না না না, অবশ্যই দেবেন। কিন্তু হিমালয় আপনাকে আঘাত করতে চাই না। আরে এভাবে কেন বলছেন? এটা তো জাস্ট গল্প, আমি মেনে নিতে পারবো। পারবেন না। অরুণিকা মলিন মুখে লিখল, এখন কি আর গল্প পাঠাবেন না আমাকে? কেন পাঠাবো না? তবে আমি চাইবো গল্পে দিগন্ত নামক পুরুষ চরিত্রের জায়গায় আপনি এমন কাউকে কল্পনা করবেন যাকে আপনি খুব অপছন্দ করেন, আর নারীর চরিত্রে নিজেকে কল্পনা করবেন। অরুণিকার চোখের সামনে মুহূর্তে ভেসে উঠল আহনাফের চেহারা। হিমালয় লিখল, এবার দেব? হ্যাঁ। হিমালয় তার গল্পের পিডিএফ পাঠালো। এরপর অরুণিকা পড়তে লাগলো সেই গল্প। গল্পটি দিগন্ত নামক এক ছেলের। অরুণিকার কল্পনায় যার নাম আহনাফ। গল্পের আহনাফ খুব ভালোবাসত তার অরুণিকাকে, কিন্তু ভাগ্যক্রমে গল্পের অরুণিকা ঘর বাঁধল অন্য পুরুষের সাথে। অরুণিকার কল্পনায় আপনা আপনি সেই পুরুষের স্থান নিয়ে নিল হিমালয়। গল্পটির অরুণিকা ও হিমালয়ের চমৎকার সংসার চলছে, আর আহনাফ দূর থেকে সেই সংসার দেখে কষ্ট পাচ্ছে। অনেক চেষ্টা করেও সে তার প্রেয়সীর ক্ষমা পেল না। এরপর বেছে নিল মৃত্যুর পথ। আত্মহননের আগে একটা চিঠি লিখেছিল সে। সেখানে লেখা ছিল, প্রিয় রিমঝিম, তোমাকে রিমঝিম কেন বলি জানো? কারণ তোমার আগমনে আমার হৃদয় শ্রাবণ ধারায় সিক্ত হয়ে যায়। তোমার সুধাময়ী সুর আমার বুকের প্রশান্তি বাড়িয়ে দেয়। তোমার একটুখানি স্পর্শে আমার বুকে কাঁপন ধরে। মনে হয় ঘূর্ণিঝড় লণ্ডভণ্ড করে দিয়েছে সেই বুক। নীরবে থরথর করে কাঁপি আমি। তোমাকে ছাড়া তাহলে আমার কি দুরবস্থা হচ্ছে ভেবে দেখো। তোমাকে দিব্যি দেখার শখ আমার এই জন্মে পূরণ হয়নি, সেটা ছিনিয়ে নিল অন্য কেউ। তোমার সুর শুনি না আর, আমার জীবনে শান্তিটাই উবে গেছে এখন। তোমাকে প্রতিদিন অন্য কারো বাহুতে মাথা রাখতে দেখলেই বুক ফেটে যায় আমার। এভাবে বাঁচা সম্ভব না রিমঝিম, তাই একরাশ দুঃখ নিয়ে হারিয়ে গেলাম।
তোমাকে দেওয়ার মতো কিছুই নেই আমার। অপরাধী আমি। তোমার হাত ধরে তোমাকে আগলে রাখতে পারিনি। পাপী আমি। এই পাপের প্রায়শ্চিত্তেরও কোনো সুযোগ নেই। আমি তাই তোমাকে আমার শেষ সনেট উৎসর্গ করে গেলাম। রিমঝিম আখি জোড়ায় ভয়ঙ্কর ঘেন্না, অন্তরে উঠে কাঁপন, নিস্তব্ধ রাতেরা পুড়ে ছাই। জানা অজানার ভিড়ে সত্য যেখানে ফেল না, কোন ভুলে আমি মিথ্যে নামক পথে হেঁটে যাই। নিজ ভুলে জমা রয়ে গেল অসমাপ্ত অভিমান। তবুও বাঁচতে চাইছি ছায়ার হাত ধরে। নীলেরা হারিয়েছে, দখল করেছে কালো আসমান। চার দেয়ালে রোজ তোমার আমিটা মরে। প্রিয় রিমঝিম, তুমি আমার কবিতা ছিলে, কত সহজে বিধাতা তোমায় অন্যের করে দিল। ভেবো না আমি মরেছি মিছি মিছি। আমি তোমার জীবনের আশা সর্বনাশা মাঝে। যারে তুচ্ছ করে ফেলে দিলে জলে, সে তোমায় দেখে শত শত তারার আড়ালে। অরুণিকা ফোনের স্ক্রিন বন্ধ করল, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তার। এই মুহূর্তে তার আহনাবকে খুব মনে পড়ছে। বুক ফেটে যাচ্ছে গল্পের চরিত্রে আহনাবকে কল্পনা করে। হিমালয়ের মেসেজ এলো অনেকক্ষণ পর, লিখল, কেমন লাগছে? আপনি কিভাবে বলতেন আমি এতক্ষণ লেখাটাই পড়েছি? আমার বিশ্বাস ছিল, যদি বিশ্বাসের জয় হয় তবে তো ভালোই। সত্যি আমি এতক্ষণ লেখাটাই পড়ছিলাম। প্রধান চরিত্রে অপছন্দের মানুষটিকে রেখেও কোনো লাভ হলো না। এখনো কষ্ট পাচ্ছি। কেন আত্মহত্যা করলো সে? আপনি কি চান সে বেঁচে থাকুক? হ্যাঁ, অবশ্যই কষ্ট পাক, কিন্তু বেঁচে থাকুক। তবে তাই হবে। কিভাবে? লেখার অংশটা পরিবর্তন করে দেব। সত্যি আমার জন্য লেখা পরিবর্তন করবেন আপনি? আপনাকে দুঃখ দিতে পারছি না তাই। অরুণিকা হাসল। এরপর হিমালয়ের সাথে কথা বলে ফোনটা পাশে রাখল। অস্থিরতা এখনো কাটেনি তার। আহনাবকে সেই চরিত্রে কল্পনা করতে বলে আহনাবের প্রতি মায়া বাড়িয়ে দিয়েছে হিমালয়। ঘৃণা করেও ঘৃণা করা যায় না এমন চরিত্র সৃষ্টি করেছে সে। অরুণিকা পাশ ফিরে চোখ বন্ধ করল। মুহূর্তেই ভেসে উঠল আহনাবের মুখ। সাথে সাথেই চোখ খুলল, ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 12টা। পা টিপে টিপে বেরিয়ে পড়ল বাসা থেকে। বারান্দা না থাকায় মন হালকা করার জন্য একমাত্র ছাদই তার আশ্রয়স্থল। এত রাতে কেউ ছাদে থাকবে না ভেবে উঠে পড়ল সে। ভয় আর অস্থিরতা মুহূর্তেই বিস্ময়ে পরিণত হলো আহনাবকে ছাদে দাঁড়িয়ে সিগারেট খেতে দেখে। আহনাব অরুণিকাকে দেখে সিগারেট ফেলে দিল তাড়াতাড়ি। নিজেকে সহজ করে বলল, তুই এত রাতে? গল্পের রেশ এখনো কাটেনি অরুণিকার। সামনের ভয়ঙ্কর মানুষটির প্রতি কোথা থেকে এসে মায়া ভিড় করল তার মনে। এগিয়ে এসে জিজ্ঞেস করল, তুমি সিগারেট খাও? আহনাব মুখ ঘুরিয়ে বলল, খাই, হালকা পাতলা। তুমি ভালো হয়ে যেতে পারো না? আহনাব সরে দাঁড়িয়ে বলল, বেশি কথা বলিস না, চলে যা এখান থেকে। আজব তো, ছাদে এসেছি হাওয়া খেতে, ঘরে দম বন্ধ লাগছিল। তুমি আছো জানলে কখনোই আসতাম না। এখন জেনেছিস তো, চলে যা এবার। তুমি চলে গেলেই পারো। আমি যেতে পারবো না, তুই চলে যা, নয়তো খারাপ কিছু হবে। অদ্ভুত, তুমি আমাকে ওপেনলি থ্রেট দিচ্ছ। আমি করলামটা কি? আচ্ছা সরি, খাও সিগারেট, আমার সমস্যা নেই। এই বলে অরুণিকা ছাদের অন্য পাশে গিয়ে দাঁড়ালো। আহনাব চোখ বন্ধ করলো। জোরে জোরে শ্বাস ছাড়ল সে, জোর গলায় বলল, অরু, এখান থেকে নেমে যা প্লিজ। অরুণিকা অবাক হয়ে তাকালো আহনাবের দিকে। আহনাবের চোখ দুটি লাল হয়ে আছে। অরুণিকা বিড়বিড় করে বলল, জম্বি হয়ে গেল নাকি? অরুণিকা ভয় পেল। তবুও আহনাবের কাছে এগিয়ে আসতেই দেখল মাটিতে হঠাৎ একটা খালি প্যাকেট পড়ল। অরুণিকা প্যাকেটটা তুলে আহনাবকে বলল, এটা এই মাত্র তোমার হাত থেকে পড়েছে। আহনাব ছো মেরে প্যাকেটটি নিয়ে লাইটার দিয়ে জ্বালিয়ে দিল। অরুণিকা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে আহনাবের দিকে। আহনাব হুট করে অরুণিকার কোমর জড়িয়ে ধরে বলল, এভাবে শার্ট গায়ে কেউ ছাদে আসে? অদ্ভুত, ছাড়ো আমাকে, এভাবে ধরেছো কেন? আহনাব হুট করে অরুণিকার ঘাড়ে মুখ গুজল। অরুণিকা থরথর করে কাঁপছে। আহনাবের উন্মাদ আচরণে চোখ মুহূর্তেই অশ্রুসিক্ত হয়ে উঠল তার। আহনাবকে ছাড়ানোর জন্য জোরাজোরি করতেই আহনাব তার চুল খামছে ধরল। হিংস্র কণ্ঠে বলল, এই বলে আহনাব অরুণিকাকে ছাদের রেলিং এর কাছে নিয়ে গেল। গলা চেপে ধরে বলল, মরতে চাস? অরুণিকা কাঁদো কাঁদো কণ্ঠে বলল,
তুমি পাগল হয়ে গেছো? আহনাফ অরুণিকাকে টেনে এনে তার ঘাড়ে কামড় বসিয়ে দিল। অরুণিকা আহনাফের চুল খামছে ধরল। আহনাফ ব্যথায় কুকড়ে উঠে অরুণিকাকে ছেড়ে দিল। অরুণিকা সেই সুযোগে কনুই দিয়ে আহনাফের বুকে জোরে ঘুষি মারল। আহনাফ বুকে হাত দিয়ে মাটিতে বসে পড়ল। অরুণিকা হতবিহ্বল হয়ে ছাদ থেকে নামতে যাবে, তখনই আরাফের সাথে ধাক্কা খেল। অরুণিকা আরাফের হাত ধরে ফুপিয়ে কেঁদে উঠল। আরাফ আহনাফকে মাটিতে বসে থাকতে দেখে জিজ্ঞেস করল। কি হয়েছে অরু? অরুণিকা ফুপিয়ে বলল, ও একটা জানোয়ার, ও আমার সাথে নোংরামি করতে চাইছিল। আহনাফ ছাদের গেটের দিকে তাকালো। আরাফকে দেখে নিজেকে স্বাভাবিক করে উঠে দাঁড়ালো। আরাফ অরুণিকার হাত ধরে বলল, তুই চুপচাপ ঘরে যা। এত রাতে তোকে কে বলেছে ঘর থেকে বেরোতে? বেক্কেল মেয়ে, থাপড়ানো উচিত তোকে। অরুণিকা আরাফকে ধাক্কা দিয়ে বলল, এখানেও আমার দোষ? তোমাদের চোখে আমি ব্যাককেল, আমাকে থাপড়ানো উচিত। আমিই খুনি, আর এই আহনাফ তো ফেরেস্তা। যাও, কোলে নিয়ে বসে থাকো তোমার ভাইকে। এই বলে অরুণিকা নেমে পড়ল নিচে। আরাফ আহনাফের কাছে আসতেই আহনাফ ক্ষীণ কণ্ঠে বলল, আমি বুঝতে পারিনি কি করেছি। দোষটা আসলে আমার। আমি কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। আরাফ গম্ভীর কণ্ঠে বলল, তোর এই অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের কারণ কি জানিস? কি? তুই গত 5 বছর ধরে এক ওয়াক্ত নামাজও পড়িসনি। আহনাফ ভ্রু কুঁচকে তাকালো আরাফের দিকে। আরাফ বলল, এভাবে তাকাচ্ছিস কেন? আমি নামাজ পড়ব সময় হলে। তুই কি নেশা করছিস? অদ্ভুত প্রশ্ন করছিস। কারণ তোর আচরণ স্বাভাবিক না। আহনাফ বিরক্ত হয়ে পড়ল আরাফের কথায়। হনহনিয়ে নিচে নেমে পড়ল। আরাফও একটু পর নামলো। তাহমিদ তাকে দেখে জিজ্ঞেস করল, কোথায় ছিল ও? সাদে। মারাত্মক তো ছেলেটা। আমরা রুমে বসে আছি, তাই ছেলে সাধু উঠে গেছে। আরাফ হতাশ কণ্ঠে বলল, ওর সাথে জোরাজুরি করছিল। ওরু এত রাত্রে সাধে কেন গেছে? নিজের দুঃখ ঢাকতে। এখন কি করবি? ওকে টেনে টুনে নামাজের নিষ্কালকে। নামাজ হবে ওর? জানি না, অন্তত গিল্ট যদি হয় আর কি। ও তো জানে না ও কি নিচ্ছে। আগে এসব বন্ধ করতে হবে। ও নিজেকে এতটুকু নিয়ন্ত্রণ করেছে অনেক বেশি। এমন ড্রাগস নিলে মানুষ অনেক বড় ক্রাইম করে ফেলে। আমরা তো ওয়েট করতে পারবো না এমন কিছুর। ও ড্রাগসগুলো কোথায় রেখেছে সব বের করতে হবে। ওকে যদি কিছুদিনের জন্য কোথাও পাঠানো যেত, তাহলে ওর রুমের তালা ভেঙে সব চেক করা যেত। আরাফ বলল, বাড়িতে একটা বিয়ে আছে সামনে, ওখানে যাচ্ছি আমরা সবাই। আমাদের মধ্যে কেউ এখানে থেকে যদি আহনাফের রুম তল্লাশি করতে পারে, ড্রাগস পেয়ে যাবে। যদি সব ব্যাগে ভরে নিয়ে যায়? এত সহজ? আমি দাঁড়িয়ে ওর ব্যাগ দেখব, দেখি কিভাবে নেয়। বসার ঘরে সবাই গোল হয়ে বসে আছে। অরুণিকার চোখ মুখ শক্ত। আরাফ ও তাহমিদ থমথমে মুখে আহনাফ ও অরুণিকার দিকে তাকিয়ে আছে। আহনাফ অরুণিকার ঠিক বিপরীতে বসেছে। তার দৃষ্টি মেঝেতে স্থির। মিসেস চৌধুরী ও মিসেস তাওসিফের মুখ ম্লান হয়ে আছে। চৌধুরী সাহেব ও তার 2 ছেলে শটান হয়ে বসে আছেন। পাশে শিরিন সুলতানার ঠোঁটে মৃদু হাসির রেখা। এবার গমগমে গলায় আফরিন চৌধুরী বললেন, অরুণিকার যেহেতু সম্পর্কটা আর রাখতে চাই না, তাহলে তাদের আলাদা হয়ে যাওয়াটাই শ্রেয়। আবার সেকেন্ড খানিক নীরবতা বিরাজ করল। আমির চৌধুরী বললেন, কাগজপত্র রেডি করে ফেলেছি আহনাফ, ও অরুণিকার সিগনেচার লাগবে এখন। আহনাফ চোখ তুলে অরুণিকার দিকে তাকালো। অরুণিকা এখনো বেশ শক্ত হয়ে বসে আছে। আহনাফ তা দেখে ক্ষীণ হাসল। ভাবল, তুই এত কঠিন হৃদয়ের কখন থেকে হলি অরু? যার বাহুতে মাথা রেখে ঘুমানোর স্বপ্ন বেঁধেছিস, তাকে ছেড়ে দেওয়ার চিন্তা তোর মাথায় কিভাবে এলো? শিরিন সুলতানা কাগজটা অরুণিকার হাতে দিয়ে বললেন, সই করে ফেলো, প্রথম তালাক হয়ে যাবে। অরুণিকা কাগজ হাতে নিল। পাশ থেকে কলম তুলে নিতেই আহনাফ বলল, আমি চাই না ডিভোর্স। সবার দৃষ্টি এবার আহনাফের ক্লান্ত মুখের দিকে। আহনাফ অরুণিকার চোখের দিকে তাকিয়ে বলল, তোর অভিযোগ আমি তোকে বিরক্ত করি, তোর সাথে বাজে ব্যবহার করেছি। তাহলে তো দোষ আমার, শাস্তি আমার পাওয়া উচিত। অরুণিকা ভ্রু কুঁচকে তাকালো। আহনাফ উঠে দাঁড়ালো। শিরিন সুলতানা বিরক্তির সুরে বললেন,
সময় নষ্ট করার কি দরকার আহু? যা হচ্ছে হয়ে যাক। জয়িতার মাকে কথা দিয়েছি আমি, তোদের ডিভোর্স হলে আমি তোর বিয়ের কথা আগাবো। আরাফ গম্ভীর মুখে বলল, ওদের এই মুহূর্তে আলাদা কথা বলতে দেওয়া উচিত। সংসার ভাঙার উস্কানি দেওয়া শয়তানের কাজ। আরাফের কথায় বাড়ির সবার মুখ লাল হয়ে গেল, বিশেষ করে শিরিন সুলতানার মুখ। তবে মিসেস তাওসিফ ও মিসেস চৌধুরী আরাফের কথায় সায় দিলেন। মিসেস চৌধুরী বললেন, আরাফ দাদুভাই ঠিক বলছে, সংসার ভাঙা পাপ, তাদের সুযোগ দেওয়া উচিত। উল্টো আমরা তাদের সাহায্য করছি। আমির চৌধুরী বললেন, কিন্তু এটা অরিকার সিদ্ধান্ত, আমরা তো জোর করছি না কাউকে। ও এসে আমাদের বলুক ডিভোর্স নেবে। আমরা তো চেয়েছি 25 বছর হলে সে আরো ম্যাচিউর হবে, তারপর সিদ্ধান্ত নেবে সংসার করবে নাকি করবে না। কিন্তু এর আগেই অরুণিকা এই সিদ্ধান্ত নিয়েছে। এবার আরেফিন চৌধুরী বললেন, আর বিয়েটাও গ্রামের মানুষের জোরাজোরিতে হয়েছে। জোবাইয়ের নিজেও তার মেয়েকে আহনাফের সাথে বিয়ে দিতে চায়নি। শিরিন সুলতানা মুখ বাঁকিয়ে বললেন, যেমন কি আমরা চেয়েছিলাম। আমরাও চাইনি ওকে ঘরের বউ করে আনতে। অরুণিকা চোখ মুখ কুঁচকে বলল, যেমন কি আমি চেয়েছি? আপনার ছেলে এমন কোনো সুপুরুষ নয় যে তাকে বিয়ে করে একটা মেয়ে কখনো নিজেকে ভাগ্যবতী বলতে পারবে। তার চেয়ে আমি সিঙ্গেল থাকাটা প্রেফার করি। দেখছো কেমন বেয়াদব মেয়ে, কেমন পটর পটর করছে। আমার এক ছেলেকে মেরে আরেক ছেলের গায়ের জোকের মতো বসে আছে। অরুণিকা তা ছিলে সুরে বলল, একটা প্রবাদ আছে, দুধ কলা দিয়ে সাপ পোষা, যোগ পোষার কোনো প্রবাদ নেই। থ্যাঙ্কস আমাকে যোগ বলার জন্য। সাপ হওয়ার রুচি আমার নেই। শিরিন সুলতানা তেরে আসতেই আহনাফ মাকে ধরে বলল, প্লিজ আমার কথা ভাবো, আমি ভালোবাসি অরুকে। আমার জন্য তোমরা পুরনো সবকিছু ভুলে যাও। তাওসিফ শাহরিয়ার বলল, তখন আর এখনের মধ্যে অনেক পার্থক্য। শিরিন সুলতানা থপ করে সোফায় বসে পড়লেন। অরুণিকা তা দেখে বলল, তো হতাশ হতে হবে না, আমি সত্যি এই সংসার চাই না। আহনাফ অরুণিকার হাত থেকে তালাকের কাগজ নিয়ে ছিঁড়ে ফেলল। এমন আচরণে চমকে উঠল সবাই। আমির চৌধুরী বললেন, মস্করা করছো তোমরা আমাদের সাথে? ডিভোর্স দিয়ে আলাদা হয়ে যাও। এত ঝামেলা ভালো লাগছে না আর। এমনিতেই অরুণিকার জন্য আমার ছোট ছেলে মারা গিয়েছে। এই মেয়েকে দেখলে আমার আবরারের কথা মনে পড়ে। শিরিন সুলতানা হঠাৎ ফুপিয়ে উঠলেন। অরুণিকা বাঁকা চোখে তার দিকে তাকিয়ে মিনমিনিয়ে বলল, হাউ ড্রামাটিক। আবরারের কথা মনে পড়তেই আহনাফ অরুণিকার দিকে তাকালো। অরুণিকার চোখে বিন্দুমাত্র অনুশোচনা নেই। সবাই তাকে আবরারের মৃত্যুর জন্য দায়ী করছে, অথচ সে এখনো শয়তান হয়ে বসে আছে। আহনাফ বলল, ঠিক আছে, ডিভোর্স হবে, তবে আমার একটা শর্ত আছে। আরেফিন চৌধুরী বললেন, কি সত্য? ডিভোর্সের সাথে আমি অরুকে কাবিনের টাকা সহ আমার নামে থাকা চৌধুরী ম্যানশনের ফ্ল্যাট, চৌধুরী বিজনেস গ্রুপে আমার অংশ, আমার নামে কেনা ফার্ম হাউস, ঢাকা ও চট্টগ্রামে আমার নামে কেনা যাবতীয় জায়গা, বাড়িতে আমার অংশ, আমার নামে যেই বিজনেস দাঁড় করানো হয়েছে সব আমি অরুর নামে লিখে দেব। আর যদি এই শর্তে অরু নিজেও না মানে, তাহলে আমার পক্ষ থেকে কোনো লেটার যাবে না। আমির চৌধুরী ও শিরিন সুলতানা রাগে চিৎকার করে উঠলেন। শিরিন সুলতানা বললেন, তোর মাথা ঠিক আছে? মাথা ঠিকই আছে। অরুণিকা অবাক দৃষ্টিতে আহনাফের দিকে তাকিয়ে আছে। আরাফ ও তাহমিদ এতক্ষণে আয়েশ করে বসলো সোফায়। চৌধুরী সাহেব বললেন, আমি চাকরি করে যা পাবো তা দিয়ে আমি চলতে পারবো, আমার বাবা মাকেও চালাতে পারবো। আমির চৌধুরী বললেন, আমি অনেক শ্রম দিয়ে এই বিজনেস দাঁড় করেছি। কেন করছি এইসব? একমাত্র তোর জন্য, তোর ভবিষ্যতের জন্য। আর তুই বলছিস এসব অরুণিকাকে লিখে দিবি? ভালোবাসা অনেক বড় সম্পদ, এর চেয়ে দামি সম্পদ হয় না। আমার আর কিচ্ছু লাগবে না, আমি সব বিলাসিতা ত্যাগ করতে পারবো। আমার কাছে যদি আমার অরুই না থাকে, আমি এসব দিয়ে কি করব? অভাবের চাপে যদি কষ্ট ভুলে থাকতে পারি, তাহলে তো আমার জন্যই ভালো। অরুণিকা আহনাফের হাত ধরে বলল, তুমি এমন অভিনয় কেন করছো আহনাফ? তুমি আমাকে ভালোবাসো না? তুমি আবরার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যই
বিয়েটা ভাঙতে চাইছো না? বলো এটাই সত্য,